ফেরারি আসামিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় ৩ বাহিনী যুক্ত হচ্ছে। ভোট সামনে রেখে ৪,০০০ পুলিশ নিয়োগ দিচ্ছে সরকার। আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই করলে দেশের ভবিষ্যৎ নেই। ফেব্রুয়ারির নির্বাচনের আগে একাধিক সরকার হতে পারে বললেন বিএনপি নেতারা। ৯ সেপ্টেম্বরে হচ্ছে ডাকসু নির্বাচন। আপিল বিভাগের আদেশ, বাধা নেই ফরহাদের অংশগ্রহণে। সাইবার বুলিংয়ে জড়িত ছাত্র শিবির অভিযোগ ছাত্রদলের। চবিতে সংঘর্ষের মামলায় গ্রেপ্তার ৮। ক্লাস শুরু হলেও উপস্থিতি কম। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার আগে শিক্ষার্থীদের সাথে বসতে চায় প্রশাসন। ফার্স্ট সিকিউরিটির পর এবার একীভূত হতে রাজি ইউনিয়ন ব্যাংক। এস আলম গ্রুপ ব্যাংকটি থেকে লুট করেছে ২৮,০০০ কোটি টাকা। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি নাজমুস সাকিব। ফেরারি কিংবা পলাতক আসামিরা অংশ নিতে পারবে না জাতীয় সংসদ নির্বাচনে। আরপিওতে এমন বিধান রেখে বেশ কিছু সংশোধনের প্রস্তাব এনেছে নির্বাচন কমিশন। বাড়ানো হয়েছে জামানত এবং নির্বাচনী ব্যয়ের সীমা। গত কমিশন আইন সংশোধন করে যেসব জায়গায় ইসির ক্ষমতা খর্ব করেছিল সেসব বিধান পুনরায় ফিরিয়ে এনেছে বর্তমান নির্বাচন কমিশন। সব মিলিয়ে আরপিওতে ৪৬টির ধারা উপধারা পরিবর্তন করা হয়েছে। ইতিমধ্যেই সংশোধিত আরপিও চূড়ান্ত করতে পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ে। বিস্তারিত প্রতিবেদনে। যে কোনো ফৌজদারি মামলার আসামিকে যদি আদালত পলাতক কিংবা ফেরারি ঘোষণা করে তাহলেও সে নির্বাচনে অংশ নিতে পারত বিদ্যমান আইনে, কিন্তু সংশোধিত আইনে সে সুযোগ রাখছে না নির্বাচন কমিশন। নির্বাচনের প্রধান আইন গণপ্রতিনিধিত্ব আদেশ আমূল পরিবর্তনের উদ্যোগ নিয়েছে ইসি। খসড়া সংশোধনী প্রস্তাবনায় বলা হয়েছে কোনো ফেরারি আসামি অংশ নিতে পারবে না নির্বাচনে। প্রতীক থাকবে না, কার্যক্রম নিষিদ্ধ হওয়া দলেরও। তিনি যদি কোনো আদালত দ্বারা কনভিক্টেড হন, সাজাপ্রাপ্ত হয়ে থাকেন, তো অভিযুক্ত হলে পারেই যে তাকে করা যাবে, এটাই আরপিওর এই প্রভিশনে। সো আমরা উই হ্যাভ লেফট ইট টু দি সংস্কার কমিশন। ওখানে যদি রাজনৈতিক মতক্য হয় এটার উপর, তখন দেখা যাবে। অলরেডি এগুলো নিয়ে আমরা বলেছি। বুধবার ইসি সচিবালয়ে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আরও জানান, ভোট কেন্দ্রে এখন থেকে সর্বেসর্বা প্রিসাইডিং অফিসার। তিনি চাইলে নিজ সিদ্ধান্তেই কেন্দ্রের ভোট বন্ধ করতে পারবেন, আর পুরো আসনের ভোট বন্ধ করতে পারবেন রিটার্নিং কর্মকর্তা। আমরা প্রিসাইডিং অফিসারকে দুটো জায়গায় আনসারেবল করেছি। আপনি বলতে পারেন যে সক্ষমতা দেওয়ার সাথে সাথে কিন্তু আনসারেবল করা হয়েছে। হতো কি, প্রিসাইডিং অফিসার বলটা অন্যের কোর্টে পাস করতে পারতো, আমি তো না। জি না, প্রিসাইডিং অফিসারকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। শেষ করি। আর প্রিসাইডিং অফিসার আইনের কাছে জবাবদিহিতা করতে হবে, তারপরে আছে তার সহকারী রিটার্নিং অফিসার এবং রিটার্নিং অফিসার, তাদের কাছে জবাবদিহিতা করতে হবে। একজন প্রার্থী ভোটার প্রতি সর্বোচ্চ 10 টাকা কিংবা আসন প্রতি সর্বোচ্চ 25 লাখ টাকা খরচ করতে পারবেন নির্বাচনী ব্যয় হিসেবে। এমন পরিবর্তন আনা হয়েছে আরপিওতে। থাকছে না অনলাইনে মনোনয়নপত্র দাখিলের সুযোগ। অনলাইনে বাংলাদেশে নির্বাচন হতো শুধুমাত্র স্থানীয় সরকার নির্বাচনে, অনলাইনে করা ছিল, জাতীয় নির্বাচনে ছিল না। এটা আমরা নতুন করে অ্যাড করব বলে ভেবেছিলাম, বাট এখন আমরা অ্যাড করছি না। ভবিষ্যতে হয়তো বা অ্যাড হতে পারে, আমরা দেখি। আরেকটু অভিজ্ঞতা অলরেডি এগুলো নিয়ে আমরা বলেছি। দুই প্রার্থীর ভোট সংখ্যা সমান হয়ে গেলে লটারি নয়, পুনরায় ভোট হবে। আইনে সংসদ সদস্য প্রার্থীদের জামানত 20,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যুক্ত করা হয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীকে। অন্যদিকে জেলা প্রশাসক নয়, ভোট কেন্দ্রের তালিকা করবেন জেলা নির্বাচন অফিসার। কেউ নির্বাচিত হয়ে যাওয়ার পরেও হলফনামার তথ্য মিথ্যা প্রমাণিত হলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে। এমন সংশোধনীর প্রস্তাব রাখা হয়েছে আরপিওতে। তৌহিদুল তারেক, এখন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি হিসেবে পুলিশে ৪,০০০ এএসআই নিয়োগ দিতে যাচ্ছে সরকার। পুলিশ মহাপরিদর্শক জানিয়েছেন ইতোমধ্যে প্রস্তাব অনুমোদন পেয়েছে। এছাড়া কনস্টেবল পদেও নিয়োগ চলমান রয়েছে। আর জনপ্রশাসন সচিব বলছেন, বিগত আমলের বিতর্কিত নির্বাচনী কর্মকর্তাদের বাদ দিয়ে মাঠ প্রশাসনে পরিবর্তন আনা হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে।
আসছে নির্বাচনটি কেমন হবে এই আলোচনা সমালোচনায় রাজনীতিক কিংবা সাধারণের বক্তব্য মতামতে যখন বারবারই উঠে আসছে আইনশৃঙ্খলার ব্যাপারটি, তখন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে তারা বাহিনীতে নতুন করে ৪,০০০ এএসআই নিয়োগের অনুমোদন পেয়েছেন। বুধবার সচিবালয়ে এই নিয়োগকেই সহজতর করতে জনপ্রশাসন সচিবের কাছে আসেন পুলিশের মহাপরিদর্শক। বৈঠক শেষ করে দুই কর্মকর্তা জানান তারা নিয়োগ বিধানের ছোটখাটো কয়েকটি ত্রুটি দূর করেছেন। সামনে নির্বাচনের মধ্যে মাঠে প্রথম যে বাহিনীটা থাকে সেটা হলো পুলিশ, আনসার বাহিনীও থাকে। এই কাজগুলো যাতে এক্সপেডাইট করা যায়, এই জন্য লেখালেখি না করে এক বসাতেই যাতে হয়, সেই কারণে আজকে আমরা বসেছিলাম। এখানে জনপ্রশাসন সচিবকে জানতে চাওয়া হয় নির্বাচনকালীন মাঠ প্রশাসন এবং নির্বাচন কর্মকর্তাদের দায়িত্ব নিয়ে। তিনি জবাব দেন, বিগত আমলে যারা নির্বাচন অপরাধের সঙ্গে জড়িত ছিল তাদের বাদ দিয়েই প্রশাসন সাজানো হয়েছে। তবে তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন চাহিদা মতো মাঠ প্রশাসনে পরিবর্তন আনার ক্ষমতা রাখেন। ইলেকশনের সময় একটা বড় ধরনের রদবদল হয়, সেটা ইলেকশন কমিশন করবে এবং সেখানে কারো কোনো সে থাকবে না, কোনো তদবির থাকবে না, যাকে যেখানে দেওয়া হবে সেখানে সে যেতে বাধ্য। আমরা এই চ্যালেঞ্জটাকে মেনে নিয়েই অনেক ধরনের স্ক্রুটিনি করে আগে যারা এগুলোর সাথে জড়িত ছিল অথবা প্রোঅ্যাক্টিভ ছিল, ওভার অ্যাক্টিভ ছিল, এদেরকে এই তালিকার মধ্যে এরা কেউ নাই এবং থাকবে না। প্রশ্ন করা হয়, তাহলে নির্বাচনের দায়িত্ব পালনের জন্য নতুন করে ২,০০০ এএসআই নিয়োগ যথেষ্ট কি? আমরা তো ৮,০০০ এএসআই এর কথা বলেছিলাম, আপাতত আমরা ৪,০০০-এর বরাদ্দ স্যাংশন পেয়েছি, অনুমতি, সেটা প্রসেস করছি। দেখা যাক সামনে আরো কি হয়। দ্রুত সময়ের মধ্যে পুলিশের এই নিয়োগ সম্পন্ন হবে বলে জানান পুলিশ মহাপরিদর্শক। একই সঙ্গে জেলা ও বিভাগীয় পর্যায়ে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ অব্যাহত আছে বলে উল্লেখ করেন এই কর্মকর্তা। আজহার লিমন, এখন, ঢাকা। আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই করলে দেশের ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এদিকে নির্বাচন বানচালে দেশি বিদেশি ষড়যন্ত্র হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হিলিতে আনন্দ র্যালি শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। সিফাত শাহরিয়ারের প্রতিবেদন। 2 দিনের ব্যবধানে দুইটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার উপর হামলা, যেখানে নুরুল হক নূর এখনও সংখ্যামুক্ত নয়। বৃহস্পতিবার এমন হামলার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে আয়োজন করা হয় প্রতিবাদ সভার। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশকে গণতন্ত্রের বাইরে রাখার ষড়যন্ত্র করা হচ্ছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার আহ্বান জানান তিনি। ষড়যন্ত্র চলছে, বাংলাদেশকে গণতন্ত্রের বাইরে রাখার ষড়যন্ত্র, বাংলাদেশকে লুণ্ঠনের বাজারে রূপান্তরিত করার ষড়যন্ত্র, বাংলাদেশে যাতে ভালো নির্বাচন না হতে পারে সেই ষড়যন্ত্র, দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী না হতে পারে, নানামুখী ষড়যন্ত্র আছে। সেই জন্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ষড়যন্ত্র মোকাবেলা করে সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। এদিকে দলের আরেক ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন অন্তর্বর্তী সরকারের মধ্যে দৃঢ়তা নেই উল্লেখ করে বলেন, আগামী নির্বাচনের আগে আরও গোটা দুয়েক সরকার হতে পারে। গুলশানে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আয়োজিত সেমিনারে এসব বলেন তিনি। সরকারের মধ্যে দৃঢ়তা নাই। সরকার যে কম্পোজিশন নিয়ে অ্যাডভাইজারি কাউন্সিল গঠন করেছে, এটা কোনো এফেক্টিভ গভর্নমেন্ট না। এটা ইংলিশে বিজয় অ্যাডমিট করেছেন, কনফেস করেছেন যে খুব তাড়াহুড়ো করে একটা করতে হয়েছে। তো দেশটা তো তাড়াহুড়ো করার বিষয়, এটা অনেক গভীর ভাবনার বিষয়। একই অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আরও আগেই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়োজন ছিল, ইতিমধ্যে বিলম্ব হয়ে গেছে। দেশে বিনিয়োগ আসছে না উল্লেখ করে আমির খসরু বলেন, ব্যবসায়ীরা নির্বাচনের পর বিনিয়োগ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এক বছর অ্যাকচুয়ালি বেশি সময় হয়ে গেছে। আমাদের অনেক আগে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশটাকে একটা ডেমোক্রেটিক অর্ডারে চলে যাওয়ার কথা ছিল, এবং এই না যাওয়ার কারণে দেশ কিন্তু দিন দিন নিচের দিকে যাচ্ছে। এই যে মানুষ যে বিনিয়োগ করে, টাকা তো শুধু না, আমার শ্রমের একটা বিনিয়োগ আছে, হ্যাঁ, আমার সময়ের একটা বিনিয়োগ আছে। তো সে যে সে কাজটা করবে, করার জন্য তার তো শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম একটা প্রজেকশন আছে। এখন তো সেটা নাই। ইন্টেরিয়াম মানে ইন্টেরিয়াম ভাই, তো বুঝতে হবে তো। লোফো ক্রেডিটবাজির কারণে 24-এর গণ অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথে বলেও উল্লেখ করেন আলোচকরা। এই যে একটা সামিট হলো, আমি সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।
পূর্ব নির্ধারিত 9 সেপ্টেম্বরে হচ্ছে ডাকসু নির্বাচন। হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল করে রায় দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে জিএস প্রার্থী SM ফরহাদের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী। জাহিদ হোসেনের প্রতিবেদন। এক মাস ধরে উৎসব মুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে চলছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। ক্যাম্পাসের আনাচে কানাচে ভোট প্রার্থনা। এরকম একটি ভোটের পরিবেশে বাম জোটের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক প্রার্থী ফাহমিদা আলম হাইকোর্টে রিট করেন। রিটে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি SM ফরহাদের প্রার্থিতা নিয়ে প্রশ্ন তোলেন। অভিযোগ করা হয় কোনো এক সময় ছাত্রলীগ করার কারণে ফরহাদ প্রার্থী হতে পারবেন না। হাইকোর্ট ওই রিটের উপর প্রাথমিক শুনানি করে ডাকসু নির্বাচন 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করেন এবং ফরহাদের প্রার্থিতার ওপর রুল দেন। পরে মাত্র 1 ঘন্টার ব্যবধানে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির আপিল বেঞ্চ প্রায় 2 ঘন্টা শুনানি শেষে আদেশ দেন। সর্বোচ্চ আদালত তার আদেশে হাইকোর্টের স্থগিত আদেশ স্থগিত রেখে 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির বলেন, এই রিটের আইনগত কোনো ভিত্তি নেই। এটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তার ইন্টারনাল মেকানিজমের মধ্যে যে সমস্ত ইলেকশন মেকানিজম আছে এগুলো দেখভাল করার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন যে গঠনতন্ত্র হয়েছে, এই গঠনতন্ত্র ইজ অ্যাপ্রুভড বাই দি সিন্ডিকেট। আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট ডিভিশনের আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন এবং 31 অক্টোবর 2025 পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এর অর্থ হলো এটা 9 সেপ্টেম্বর 2025-এ উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আর কোথাও কোনো আইনি বাধা থাকলো না। জিএস প্রার্থী SM ফরহাদের আইনজীবী বলেন, আদালত কোনো আদেশ না দেয় ফরহাদের নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা রইল না। ওনার প্রার্থীতে চ্যালেঞ্জ করা হয়েছে সেটা সঠিক নয়। বলা হয়েছিল যে উনি নিষিদ্ধ সংগঠন ছাত্র সংগঠনের একটি সদস্য। আমরা দেখিয়েছি বিভিন্ন ডকুমেন্ট কোর্টের কাছে কোর্টের নজরে এনেছি এবং আমরা বলেছি যে আসলে কখনোই উনি কোনোদিন ওই নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিলেন না। আদালত আমাদের এই বক্তব্য গ্রহণ করেছেন এবং আদালতের কাছে আমরা এও আবেদন করেছি এইগুলো বিষয়গুলো মোটামুটি ডিসপিউটেড কোয়েশ্চেনস অফ ফ্যাক্ট এবং রিট পিটিশনটাই রক্ষণীয় না। এখানে রুলই ইস্যু হয় না, সেখানে কীভাবে ডাকসু ইলেকশন স্টে হয়। এদিকে আপিল বিভাগের আদেশের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা আরও প্রাণবন্ত হয়ে উঠেছেন। জাহিদ হাসান, এখন, ঢাকা। ডাকসু ঘিরে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এ নিয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অব্র। অব্র, জানাবেন যে প্রচারণা আজকে কেমন দেখছেন এবং প্রার্থীরা কি বলছেন? নাজমুস সাকিব, আজকে কিন্তু হচ্ছে প্রচারণার দিক থেকে কিন্তু আমি দেখেছি স্বতন্ত্র যে প্রার্থীরা আছে তাদেরকে কিন্তু হচ্ছে ক্যাম্পাসে পদচারণাটা একটু বেশি লক্ষ্য করেছি আমি। তার সাথে সাথে কিন্তু হচ্ছে সকল প্যানেলেরই কিন্তু হচ্ছে প্রচারণা চলছে। যেমনি ছাত্রদল সমর্থিত প্যানেল সকাল থেকেই তাদের প্রচারণা চালাচ্ছে, তার পাশাপাশি বিকেল হয়ে গেছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু যেই বিভিন্ন পয়েন্ট থেকে বাসগুলো ছেড়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেই বাসের যেখান থেকে ছেড়ে যায় সেখানেও কিন্তু হচ্ছে যে নানা ধরনের লিফলেট এবং নানাভাবে কিন্তু হচ্ছে এই যে প্রচারণা সেটি কিন্তু এখনো চলছে। আমি যদি আরেকটু বলতে চাই যে সকালের পরপর দুপুর থেকেই কিন্তু আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে দেখেছি, তারা বিভিন্ন হলে গিয়ে তাদের যে প্রচারণা সেটি চালিয়েছে। আজকে তারা গিয়েছিল জগন্নাথ হলে। এছাড়াও যদি অন্যান্য বাম সংগঠনের যে জোট, সেই জোট কিন্তু হচ্ছে আজকে পুরো যে হলপাড়া আছে সেই হলপাড়ায় কিন্তু হচ্ছে তাদের যে প্রচারণা আছে সেটি চালিয়েছে। তবে যে জিনিসটা তাদের মধ্যে উচ্ছ্বাস প্রকাশ করতে আমি দেখেছি সেটি হচ্ছে যে তারা বলছে যে ডাকসুকে যারা হচ্ছে বন্ধ করতে চেয়েছে তারা কিন্তু হচ্ছে ব্যর্থ হয়েছে, বরঞ্চ ডাকসুর যে হচ্ছে চাওয়া সেটি কিন্তু সকল শিক্ষার্থীর, সেটি প্রমাণ হয়েছে আজকের যেই
রায়, সেই রায়ের মধ্য দিয়ে এই রায় কিন্তু প্রমাণ করে দিয়েছে যে আগামী দিনেও কিন্তু শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ থাকবে এবং শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ থাকলে কিন্তু কোনোভাবেই এই ডাকসুকে বন্ধ করতে পারবে না বলে জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা, এবং তাদের চাওয়া যে এই ডাকসু হোক এবং এই ডাকসু সুষ্ঠু সুন্দরভাবে হোক। এই ছিল আমার কাছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। ডাকসু থেকে যুক্ত ছিলেন শাহাদাত অভ্র, জানাচ্ছিলেন সবশেষ প্রচারণার খবর। এদিকে সাধারণ শিক্ষার্থীরা গুপ্ত সংগঠন এবং বট বাহিনীর বিরুদ্ধে 9 এবং 11 সেপ্টেম্বর ব্যালটের মাধ্যমে জবাব দিবে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আর গত 1 বছরে বাংলাদেশের নারীদের উপর যে সাইবার বুলিং করা হয়েছে সেগুলোর সাথে গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। সকালে সুপ্রিম কোর্টের মেইন গেটের সামনে অব্যাহত নারী নিপীড়নের প্রতিবাদে জাতীয়তাবাদী নারী নেত্রীদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এই মন্তব্য করেন ছাত্রদলের এই দুই নেতা। এ সময় তারা বলেন, নারীরা যাতে রাজনীতিতে না আসে এই জন্যই ছাত্র শিবির সরাসরি বিভিন্ন বট আইডি নিয়ন্ত্রণ করছে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং উপাচার্যের সহায়তায় ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করছে অভিযোগ করা হয় মানববন্ধন থেকে। মানববন্ধনে অংশ নেওয়া নারীরা এ সময় প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপের দাবি করেন। বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে আপনারা নারীদেরকে মাইনাস করে তারপর আপনাদের খেলাফতিবাদ প্রতিষ্ঠা করবেন, তাহলে মনে রাখবেন আমরা নারীরা ইনশাআল্লাহ রাজপথে আছি, রাজপথে থাকবো। এই বাংলাদেশের নারীরা কখনোই অবদমিত করে থাকার চিন্তা কখনো করেনি। তারা সব সময় নিজেদের অধিকারের জন্য, নিজেদের সম্মানের জন্য সবসময় তারা কিন্তু কথা বলেছে এবং প্রতিবাদ করেছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের নারীদের উপর যেরকম সাইবার বুলিং হয়েছে, নারীদের উপর যেরকম আক্রমণ করা হয়েছে, নারীদেরকে হেয় করা হয়েছে, নারীদেরকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, তার প্রতিটি ঘটনায় গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা জড়িত রয়েছে। আমরা বিশ্বাস করি সচেতন ছাত্র সমাজ তার উচিত জবাব দেবে, এবং আমরা আজকের এই মানববন্ধনের ঘোষণা দিচ্ছি, ফাহমিদা সহ বাংলাদেশের সকল নারী যারা নির্যাতিত হয়েছে সবার পাশে বাংলাদেশ জাতীয় ছাত্রদল এক এবং ঐক্যবদ্ধভাবে আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ। ছাত্রদলের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। সে খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ওমর, জানাবেন যে মিছিল থেকে কি দাবি তোলা হচ্ছে? সাকিব, গতকাল ছাত্রদলের একটি কর্মসূচিতে যে উগ্র স্লোগান দেওয়া হয়েছে শিবিরের বিরুদ্ধে, সেটির প্রতিবাদে আজকে ঢাকা মহানগর দক্ষিণ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ কিন্তু আজকে একটি বিক্ষোভ মিছিল তারা বের করেছে। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেই রাজধানীর যে শাপলা চত্বর, মতিঝিল শাপলা চত্বর, সেখান থেকে তারা মিছিলটি বের করেন এবং এই মুহূর্তে মিছিলটি দৈনিক বাংলা মোড় পার হয়ে পল্টনের দিকে যাচ্ছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা আমরা দেখেছি যে আসলে ঢাকা মহানগর দক্ষিণের যে সকল নেতৃবৃন্দ অর্থাৎ আশেপাশের শ্যামপুর, যাত্রাবাড়ি, সূত্রাবুদ থানা সহ যে সকল থানাগুলো আছে সেখান থেকে নেতাকর্মীরা আসছেন এবং তারা কিন্তু নানান ধরনের স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে আসলে ছাত্রদলের যে, এবং তারা স্লোগানে বলছেন যে ছাত্রদলের মূলনীতি দায় চাপানোর রাজনীতি বলে তারা স্লোগান দিচ্ছেন। এছাড়াও তারা বলছেন যে ফ্যাসিবাদের মূলনীতি দায় চাপানোর রাজনীতি বলেও তারা নানান ধরনের স্লোগান দিচ্ছেন। এবং আমরা দেখেছি যে আসলে এই মিছিলে যুক্ত আছেন ইসলামী ছাত্র শিবিরের যেই অফিস এবং প্রচার সম্পাদক সিবগাতুল্লাহ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন এবং আমরা দেখেছি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ তারা আছেন এবং তারা কিন্তু আসলে নানান ধরনের স্লোগান দিচ্ছেন। বলছেন যে আসলে যে শাহবাগীদের রাজনীতি, ফ্যাসিবাদের মূলনীতি, জবাই স্লোগান দেয় যারা, বাংলা ছাড়া হয় তারা, এই ধরনের স্লোগান তারা দিচ্ছেন এবং তারা বলছেন যে আসলে 5 আগস্ট পরবর্তী পূর্বে যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, আওয়ামী শাসন ব্যবস্থা, সেখানেও কিন্তু তারা বলছেন যে সেই সময় যে রাজনীতি, সেই তখনকার সময় আওয়ামী স্লোগানে এটি পরিণত হয়েছিল। সেই স্লোগান বা সেই ধরনের যেই আপত্তিকর স্লোগান সেগুলো আবারও যে পুনরাবৃত্তি হচ্ছে সেটির প্রতিবাদ তারা জানাচ্ছেন। যে তারা বলছেন যে 5 আগস্ট পরবর্তী সময় এই ধরনের যে রাজনৈতিক সহিংসতা, রাজনৈতিক যেই দায় চাপানো বা যেই
আপত্তিকর যে স্লোগান, এই সকল স্লোগানের রাজনীতি তারা বলছেন যে 5 আগস্টের পূর্বেই শেষ হয়েছে। এগুলা যারা পুনরাবৃত্তি করতে চায় তাদেরকে তারা বলছেন যে রাজনৈতিক মাঠে তাদেরকে প্রতিহত করা হবে বলেও আমাদেরকে যারা নানান স্লোগানে তারা বলছেন। সাকিব, এই ছিল মিছিল থেকে সবশেষ। আগামী 30 বছরের মধ্যে মহেশখালীকে সাংহাই ও সিঙ্গাপুরের মতো আধুনিক বন্দরে রূপান্তরের লক্ষ্যে যাত্রা শুরু করেছে মহেশখালী মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ মিডা। ইতোমধ্যেই 120 দিনের পরিকল্পনার প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সাংহাই তো আপনাদের যদি কখনো যাওয়ার সুযোগ হয়ে থাকে তাহলে মনে করেন যে আমরা যদি বাংলাদেশের একটা সিঙ্গাপুর করতে চাই বা বাংলাদেশের ভিতরে একটা সাংহাই পোর্ট করতে চাই, আগামী 30 বছর হাতে আছে সময়। ইমাজিন করতে পারতে হবে যে 30 বছর পরে আমরা এই মহেশখালী মাতারবাড়ি এলাকাটাকে সিঙ্গাপুর বা সাংহাইয়ের মতো করে দেখতে চাই। এটাকে আমরা একটা কমার্শিয়াল হাব বলছি। সো আমি এখন থেকে কমার্শিয়াল হাব হিসেবে এটাকে যদি বলে ইউজ করি এই টার্মটাকে, যে এই কমার্শিয়াল হাব থেকে আমরা $150 বিলিয়ন জিডিপি কন্ট্রিবিউশন এক্সপেক্ট করছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর থেকে লুট হওয়া দেশীয় অস্ত্র ফেরতের আহ্বান জানিয়ে 48 ঘন্টার আলটিমেটাম দিলেও এখনও কোনো অস্ত্র উদ্ধার হয়নি। এদিকে 2 দিন বন্ধ থাকার পর আজ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ক্লাস। তবে শিক্ষার্থী উপস্থিতি একেবারেই কম। শোয়েব রহমানের প্রতিবেদন। জোবরা গ্রামবাসী আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ভয়াবহ সংঘর্ষের 2 দিন পর সকাল 8:15টায় ক্যাম্পাসের স্টেশনে প্রবেশ করে প্রথম শাটল ট্রেন। স্বাভাবিক সময়ে এই শাটলে তিল ধারণের ঠাঁই না থাকলেও আজকের চিত্র একেবারেই ভিন্ন। বেলা 9:30টায় সমাজবিজ্ঞান অনুষদের সামনের চিত্র এটি। শিক্ষার্থী শূন্য ক্যাম্পাস যেন ভুতুড়ে ক্যাম্পাসের রূপ নিয়েছে। বহু শ্রেণীকক্ষে ঝুলছে তালা, আবার কোথাও খোলা থাকলেও নেই শিক্ষার্থী। আতঙ্কের কারণেই বহু শিক্ষার্থী ক্যাম্পাসে আসছেন না বলে দাবি শিক্ষার্থীদের। অনেকেই আতঙ্কে আছে, তারা অনেকেই গ্রামের বাড়িতে চলে গেছে। আমার ফ্রেন্ডরা অনেকেই চলে গেছে। তারা এই বিষয়টা নিয়ে খুবই আতঙ্কিত। বাসার যারা মালিক তারা বলতেছে যে তোমরা আপাতত বাসা থেকে যাও, হলে থাকো, বা তারা যদি আসে বা তাহলে তারা নিরাপত্তা দিতে পারবেন এরকম। ক্যাম্পাসে আমাদের যে বিশাল শিক্ষার্থী তারা অধিকাংশই অনুপস্থিত। আমার কিছু কিছু ফ্রেন্ড ইতিমধ্যেই তার গ্রামের বাসায় চলে গিয়েছে, আবার কিছু কিছু ফ্রেন্ড যারা ক্যাম্পাসের বাইরে থাকতো তারা এখন হলে অবস্থান করছে। শিক্ষকরা বলছেন শিক্ষার্থীর উপস্থিতি কম থাকায় ক্লাস হয়নি কিছু বিভাগে, তবে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করেন তারা। শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণে ক্লাসগুলো ওইভাবে হচ্ছে না আর কি। আমরা শিক্ষকদের যেমন আজকেও আমরা মনিটর করছি যে কি পরিমাণ ক্লাস হচ্ছে না হচ্ছে। তো সব কিছু মিলে আসলে যেভাবে যেভাবে যেটা তো আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই ধরনের ঘটনা কোনো সংঘটিত হয় নাই ক্যাম্পাসে অথবা ক্যাম্পাসের বাইরে। অতএব এবং এটা যেভাবে মিডিয়াগুলোতে এসছে তাদেরকে তাদের গার্ডিয়ানরা অভিভাবকরা ওইভাবে উদ্বুদ্ধ করছেন না যে ক্লাসে আসতে। পুনরায় যাতে করে তারা সেশন জ্যামে না পড়ে সেজন্য আমাদের 1 নম্বর করণীয় হলো ক্লাস পরীক্ষা সব কিছু চালু রাখা। আর চালু রাখতে গিয়ে ছাত্রছাত্রী যাতে করে পুরোপুরি নিরাপদ থাকে এর জন্য আমাদের যা করণীয় আছে আমরা সব করব। এদিকে বেলা 1টায় সংবাদ সম্মেলন করে ছাত্র অধিকার পরিষদ। চাকসু নির্বাচন বানচালে এই সংঘর্ষ কেউ উস্কে দিয়েছে কিনা সেটি তদন্তের দাবি জানান তারা। একই সাথে পূর্ণ আবাসন, লুট হওয়া অস্ত্র উদ্ধার, স্থানীয় ও শিক্ষার্থীদের সমন্বয়ে কমিটি গঠন সহ বেশ কিছু দাবি জানান তারা। এখানে আমাদের একমাত্র পরিচয় আমরা চবিয়ান, কারণ এই সংঘর্ষ রয়েছে এলাকাবাসীর সঙ্গে। এটা আমাদের অস্তিত্ব লড়াই, আমাদেরকে এখানে থাকতে হবে। সুষ্ঠু বরাদ্দ নীতি, দূরবর্তী অঞ্চল থেকে আগত নারী শিক্ষার্থী এবং তাদের আর্থিক অসচ্ছলতা, শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে এবং হল আসন বরাদ্দ করা। 2, বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত মেস অথবা হোস্টেল। এদিকে গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা মামলায় এখন পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে হাটহাজারী থানা পুলিশ। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় হল ছাড়ার নির্দেশনা প্রত্যাহার ও আগামী 7 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে। এদিকে সিন্ডিকেট সভার আগে শিক্ষার্থীদের সঙ্গে বসতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে আরও জানাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, জানাবেন যে সিন্ডিকেট সভা কখন হবে এবং সভা শুরুতে কেন দেরি হচ্ছে, কি বলছে প্রশাসন?
সাকিব, আজকে যে সিন্ডিকেট সভা হওয়ার কথা ছিল সেটি কিন্তু এখনো শুরু হয়নি, তবে কখন শুরু হবে এ বিষয়ে কিন্তু এখনো কোনো সিদ্ধান্তও হয়নি। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলেছেন যে শিক্ষার্থীদের সাথে যে সংকট রয়েছে বা যে কিছু বিষয়ে এখনো একমত হওয়া যায়নি সেই বিষয়গুলো নিয়ে আজকে আবারও তারা সিন্ডিকেট মিটিংয়ের আগেই কিন্তু তারা শিক্ষার্থীদের সাথে আবারও কথা বলতে চান এবং যে বিদ্যমান সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করে একেবারে সিন্ডিকেট সভায় তারা বসতে চান এবং সেই সিন্ডিকেট সভার মাধ্যমে যে চলমান সংকট রয়েছে বা যে সিদ্ধান্তগুলো আসা দরকার সেই সিদ্ধান্তগুলো তারা দিতে চান, যার কারণে কিন্তু আজকের এই যে সিন্ডিকেট সভা সেটি হতে বিলম্ব হচ্ছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই সভাটি ভার্চুয়ালি অনলাইনে অনুষ্ঠিত হবে, যার কারণে শিক্ষকরা চেষ্টা করছেন বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছেন এবং আমরা শিক্ষার্থীদের সাথেও কথা বলেছি। শিক্ষার্থীরা যেটি বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে প্রস্তাব সেই প্রস্তাবটি কিন্তু তারা পেয়েছেন এবং তারা নিজেদের মধ্যে কথা বলছেন। কিছুক্ষণ আগেও আমি শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা এখন নিজেরা কথা বলছেন যে আসলে তারা যে প্রশাসনের সাথে যে বৈঠকের কথা বলা হচ্ছে সিন্ডিকেট সভার আগে সেই বৈঠকে যোগ দেবেন কিনা বা যোগ দিলে কখন দিবেন এই বিষয় নিয়ে কিন্তু শিক্ষার্থীরা নিজেরা কথা বলছেন এবং তারা সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাবেন এবং এরপর কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে শিক্ষার্থীদের সেই বৈঠকটি অনুষ্ঠিত হবে এবং সেই বৈঠকের আলোচনার পরই কিন্তু সিন্ডিকেট সভাটি অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি। তবে আজকে শিক্ষার্থীদের যে আন্দোলন কর্মসূচি সেটি স্থগিত রয়েছে, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্ত রয়েছে। তো এই ছিল আমার কাছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। এস আলমের নিয়ন্ত্রণে থাকা ইউনিয়ন ব্যাংকের মোট বিতরণকৃত ঋণের প্রায় ৯৮% খেলাপি। নামে বেনামে ঋণ দেয়া প্রতিষ্ঠানগুলোর হদিসও মিলছে না। এমন পরিস্থিতিতে ব্যাংকিং খাত সংস্কারের অংশ হিসেবে শরিয়া ভিত্তিক দুর্বল ৫ ব্যাংককে একীভূতকরণে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে আপত্তি নেই বলে জানিয়েছে ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, কেন্দ্রীয় ব্যাংক ইউনিয়ন ব্যাংককে নিয়ে করা পর্যালোচনার সঙ্গে একমত তারা। বিস্তারিত দিলার দোলনের প্রতিবেদনে। বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলমের নিয়ন্ত্রণে থাকা খেলাপি ঋণে ডুবতে বসা ব্যাংকগুলোর একটি ইউনিয়ন ব্যাংক। ব্যাংকটির মোট বিতরণকৃত ঋণের প্রায় ৯৮%ই খেলাপি। বর্তমানে অবস্থা এতটাই নাজুক যে আমানত রক্ষা এবং দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা ছাড়া চলতে পারছে না ব্যাংকটি। অভ্যন্তরীণ তদন্তে উঠে এসেছে ১১৯ ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রায় ৬,২৯৮ কোটি টাকা ইচ্ছাকৃতভাবে ফেরত দিচ্ছে না। বিভিন্ন শাখায় ছড়িয়ে থাকা এই খেলাপিদের তালিকা আরও বড়। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত প্রতিবেদন বলছে, জামানত নেয়া জমির মূল্য ২৭০০% বেশি দেখিয়ে ২০টি শাখার ১০১ জন গ্রাহককে ঋণ দেয়া সহ নানা অনিয়মে জড়িয়েছে ব্যাংকটি। শরিয়া ভিত্তিক ৫ ব্যাংক একীভূত করার প্রক্রিয়ার শেষ পর্যায়ের ধাপ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের ডাকা শুনানিতে অংশ নিয়ে ব্যাংকটির চেয়ারম্যান জানান, এসব ঋণের পেছনে রাজনৈতিক প্রভাব, ভুয়া কাগজপত্র এবং ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশ ছিল। দ্বিমত না পোষণ করার কোনো কারণ নেই, কারণ আমরা তো এটাকে স্ট্যান্ড অ্যালোন আলাদাভাবে এককভাবে তো দাঁড় করার আর কোনো সুযোগ নেই। যাদের নামে এই বিনিয়োগগুলি বা ঋণগুলি লেখা আছে তাদের খোঁজেও পাওয়া যায় না। এস আলমের গ্রুপের এখন যে আউটস্ট্যান্ডিং প্রিন্সিপাল বিভিন্ন সময় থেকে তো নেওয়া, এটা এখন প্রায় ২৮,০০০ কোটি টাকার মতো দাঁড়িয়েছে। ব্যাংকটির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর জানান, গ্রাহকদের স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় ব্যাংকের যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত তারা। হয়তো একটু ডিলে হচ্ছে বা একটু টাইমলি পাচ্ছেন না, কিন্তু আমানতকারীদের আমানত ফেরত দিতে কেন্দ্রীয় ব্যাংক এবং আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে মঙ্গলবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের শুনানিতে অংশ নিয়ে একীভূত হতে মত দেয়। যদিও চলতি সপ্তাহের শুরুতে একীভূত না হয়ে ঘুরে দাঁড়াতে সময় চায় এক্সিম এবং সোশ্যাল ইসলামী ব্যাংক। সম্মিলিতভাবে এই ৫ ব্যাংকের মূলধন ঘাটতি এবং খেলাপি ঋণের পরিমাণ ২,৮৬,০০০ কোটি টাকা। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। দখলদার ও স্থানীয় লোকজনের বাধা প্রতিবাদের মুখে কক্সবাজার শহরের বাকখালী নদীর তীরবর্তী পেশকারপাড়া এলাকায় কোনো স্থাপনা উচ্ছেদ করতে পারেনি বিআইডব্লিউটিএ। অভিযানের তৃতীয় দিনে ২ দফা পিছু হটতে বাধ্য হয় আইনশৃঙ্খলা বাহিনী। প্রথম দফায় দুপুর ১২টার দিকে অভিযানের সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে মই ভাঙচুর ও এক্সকাভেটর
প্রবেশে বাধা দেয় স্থানীয়রা। সড়কে অবস্থান নেয় শত শত মানুষ। এ সময় পরিস্থিতি অবনতির শঙ্কায় পিছু হটতে বাধ্য হয় আইনশৃঙ্খলা বাহিনী। কিছু সময় পর আবারও বিকল্প পথে উচ্ছেদ অভিযানে গেলে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ, সেনাবাহিনীর র্যাব ও আনসার সদস্য সহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী সেখানে গেলে দখলদার ও স্থানীয় লোকজন তাদের উদ্দেশ্যে করে স্লোগান দিতে থাকে এবং ফিরে যাওয়ার আহ্বান জানায়। এক পর্যায়ে এক্সকাভেটর নিয়ে স্থাপনার দিকে এগোনোর চেষ্টা করলে বেশ কিছু নারী সামনে এসে অবস্থান নেন। এক পর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে আবারও পিছু হটে অভিযানকারীরা। বিকেল ৩টার দিকে অভিযানকারী দল স্থান ত্যাগ করলেও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছিল। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ক্রমেই বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন ৩৮ জন রোগী, বেশিরভাগই ঢাকা ফেরত। চিকিৎসকরা বলছেন জলবায়ু পরিবর্তনের সাথে বদলেছে ডেঙ্গুর ধরন। এ অবস্থায় সচেতনতা বাড়ানোর তাগিদ দিচ্ছেন তারা। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের প্রতিবেদনে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের সামনে রোগীসহ স্বজনদের উপচে পড়া ভিড়। প্রতিদিন বাড়ছে সেবা প্রত্যাশীর সংখ্যা। বেশিরভাগই জ্বর ও ডেঙ্গু আতঙ্কে ছুটে আসেন হাসপাতালে। জামালপুরের কাঠমিস্ত্রি শামীম কাজের সন্ধানে গিয়েছিলেন চট্টগ্রাম। সেখান থেকেই তীব্র জ্বর, ঠান্ডা কাশি। প্রথমে জামালপুর হাসপাতালে চিকিৎসা নিলেও অবস্থার অবনতি হওয়ায় দুদিন হলো ভর্তি হয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে ডেঙ্গু আক্রান্ত তিনি। তার মতো অনেকেই ভুগছেন মশাবাহিত এ রোগে। প্রথমে জ্বর আসছিল, তারপরে শরীর ব্যথা হয়েছে, তারপরে বমি বমি ভাব হয়েছে। আমি গোসল করি, তারপরে গোসল করে ঘুমায় গেছি, কিন্তু অর্ধেকটাতে সময় দেখি জ্বর আর মাথা ব্যথা আর প্রচণ্ড বাড়ছে। এদিন থেকে আমার জ্বরটা শুরু, 5 দিন আগে আর কি। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছেন ৩৮ জন ডেঙ্গু রোগী। চিকিৎসকরা বলছেন জলবায়ু পরিবর্তনের সাথে সাথে এডিসের জীবাণুর ধরন বদলেছে। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অনেকদিন ধরেই বন্ধ ডেঙ্গুর বিশেষায়িত ওয়ার্ড। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে রোগীর সংখ্যা আরও বাড়লে ডেঙ্গু ওয়ার্ড ফের চালু করা হবে। ইমতিয়াজ আহমেদ, এখন ময়মনসিংহ। চীনের বিজয় দিবস উপলক্ষে বেইজিংয়ের তিয়েনামেন স্কোয়ারে অনুষ্ঠিত হলো সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজ, যেখানে অংশ নেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ ২৬ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। প্রথমবারের মতো এক মঞ্চে উপস্থিত হন কিম, শি ও পুতিন। প্যারেড শুরুর আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে চীনকে এক অপ্রতিরোধ্য জাতি হিসেবে আখ্যা দেন দেশের প্রেসিডেন্ট শি জিনপিং। তার ভাষণ শেষেই শুরু হয় ৫০,০০০-এর বেশি সেনার অংশগ্রহণে চীনের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজ। ৮০তম বিজয় দিবস উপলক্ষে ৮০,০০০ পায়রা ও বেলুন উড়ানো হয় বেইজিংয়ের আকাশে। এদিকে চীনের বিজয় দিবসে কিম জং উন ও পুতিনের অংশগ্রহণকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩ ম্যাচ সিরিজের টানা ২ ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ, যে কারণে এবারই প্রথম ডাচদের বাংলাবাস করার হাতছানি লিটন দাসের দলের। টি-20 ফরম্যাটে এর আগেও সিরিজে মুখোমুখি হয় দুদল। তবে ১৩ বছর আগে নেদারল্যান্ডসের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজে ১-১ সমতায় শেষ করে টাইগাররা। তবে এবার দেশের মাটিতে নেদারল্যান্ডসের বিপক্ষে এমন জয় এশিয়া কাপের আগে ভালো প্রস্তুতি হিসেবে দেখছেন ক্রিকেটাররা। এদিকে এক ম্যাচেও না জেতা নেদারল্যান্ডস চাইবে অন্তত শেষ ম্যাচে মানসম্মান বাঁচাতে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দু দলের লড়াই শুরু সন্ধ্যা ৬টায়। এখন বিকেল শেষ করব, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। ফেরারি আসামিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না, আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় ৩ বাহিনী যুক্ত হচ্ছে। ভোট সামনে রেখে ৪,০০০ পুলিশ নিয়োগ দিচ্ছে সরকার। আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই করলে দেশের ভবিষ্যৎ নেই, ফেব্রুয়ারির নির্বাচনের আগে একাধিক সরকার হতে পারে বললেন বিএনপি নেতারা। ৯ সেপ্টেম্বরই হচ্ছে ডাকসু নির্বাচন, আপিল বিভাগের আদেশ। বাধা নেই ফরহাদের অংশগ্রহণে। সাইবার বুলিংয়ে জড়িত ছাত্র শিবির অভিযোগ ছাত্রদলের। চবিতে সংঘর্ষের মামলায় গ্রেপ্তার ৮, ক্লাস শুরু হলেও উপস্থিতি কম। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার আগে শিক্ষার্থীদের সাথে বসতে চায় প্রশাসন।
এবং ফার্স্ট সিকিউরিটির পর এবার একীভূত হতে রাজি ইউনিয়ন ব্যাংক। এস আলম গ্রুপ ব্যাংকটি থেকে লুট করেছে 28,000 কোটি টাকা। এই ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/এখন.tv।